হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে আমরা বেটার বাগ রিপোর্ট তৈরি করতে পারি তার কিছু গাইডলাইন্স নিয়ে। তো অ্যাজ এ কিউএ ইঞ্জিনিয়ার বা টেস্টার আমাদের প্রত্যেককে বাগ রিপোর্ট তৈরি করতে হয়। তো আমরা আমাদের মতো বাগ রিপোর্ট তৈরি করি, বাট কিছু স্ট্যান্ডার্ডাইজ আমাদের মেনটেন করতে হবে। যদি তোমরা না করে থাকো তো কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেলসে কিছু গাইডলাইন্স দেব, যেগুলি তোমরা এর পর থেকে তোমরা তোমাদের রিয়েল টাইমে ইউজ করো। আশা করি তোমাদের বাগ রিপোর্টটা একটা বেটার বাগ রিপোর্ট হবে। তো সেই বেটার বাগ রিপোর্ট তৈরি করার জন্য কিছু গাইডলাইন আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। চলো দেখা যাক। টোটাল আজকে আমরা 12টা গাইডলাইন্স নিয়ে ডিসকাস করব, ওয়ান বাই ওয়ান। তো চলো শুরু করা যাক। গাইডলাইন্স নাম্বার 1। প্রথম গাইডলাইন্স কি বলছে? ডেভেলপার্স আর মেজরলি লুকিং ইনটু থ্রি থিংস ইন এ বাগ রিপোর্ট। তো যখন আমরা কোনো বাগ তৈরি করব, যখন কোনো ইস্যু ক্রিয়েট করব, তো আমরা মেনলি কোথায় করি? দুটো জিনিস মেনটেন করতে পারি। আইদার আমরা এক্সেল শিটের মধ্যে ইস্যু ক্রিয়েট করি, অথবা আমরা কোনো বাগ রিপোর্টিং টুল, ধরে নাও জিরা, তো জিরার মধ্যে আমরা বাগ তৈরি করি। তো আমরা যেখানেই করি না কেন, আমাদের বাগ ক্রিয়েট করার পর ডেভেলপাররা কিন্তু মেনলি তিনটে জিনিস ফলো করবে সেই বাগটার। প্রথম, কিভাবে বাগটা রিপ্রোডিউস করবে, মানে রিপ্রোডাকশন স্টেপ, হাউ টু রিপ্রোডিউস দ্য বাগ। তো ফার্স্ট থিং যেটা ডেভেলপাররা মানে ফলো করবে বা যেটা ডেভেলপাররা চেক করবে, সেটা হলো রিপ্রোডিউস স্টেপ। সেকেন্ড, এক্সপেক্টেড রেজাল্ট। অ্যান্ড থার্ড, অ্যাকচুয়াল রেজাল্ট। তো ডেভেলপাররা মেনলি তিনটে জিনিস ফলো করে: স্টেপস টু রিপ্রোডিউস দ্য বাগ, এক্সপেক্টেড রেজাল্টস অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট। সো এই তিনটে জিনিস যেন আমাদের বাগ রিপোর্টের মধ্যে অবশ্যই প্রেজেন্ট থাকে। এটা হলো ফার্স্ট গাইডলাইন্স। নাও গাইডলাইন্স নাম্বার 2। আমরা কি করি? আমরা যখন কোনো বাগ তৈরি করি, তখন ন্যাচারালি কি করি? আমরা সেই বাগটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা অ্যাড করি, একটা স্ক্রিনশট অ্যাড করি। বাট গাইডলাইন্স নাম্বার 2 কি বলছে? স্ক্রিনশট দিচ্ছি, দ্যাট ইজ ফাইন, সেটা নিয়ে কোনো প্রবলেম নয়। বাট স্ক্রিনশটের পরিবর্তে যদি আমরা একটা ভিডিও অ্যাড করে দিই। নাও, ভিডিও বলতে কি? আমরা ইস্যুটা কিভাবে পেয়েছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা ভিডিও অ্যাড, মানে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা যদি আমরা অ্যাটাচ করে দিই, তাহলে যে ডেভেলপার মানে বাগটা রিসলভ করার চেষ্টা করবে, সে কিন্তু ইজিলি ভিডিওটা চেক করে দেখতে পারে যে এক্স্যাক্টলি কি ওয়েতে টেস্ট করলে বা কি ওয়েতে চেক করলে বাগটা আমরা রিপ্রডিউস করতে পারবো, রাইট? সেই জন্য গাইডলাইন্স নাম্বার 2 বলছে অ্যাটাচিং ভিডিও হ্যাজ এ প্রুভেন টু বি মাচ মোর এফেক্টিভ দ্যান এ স্ক্রিনশট। নাও গাইডলাইন্স নাম্বার 3। কখনো কখনো আমাদের কি হয়, বাগ কিন্তু এনভায়রনমেন্ট স্পেসিফিক হয়ে যায়। নাও এনভায়রনমেন্ট স্পেসিফিক বলতে কি বুঝি? সাপোজ ধরে নাও আমরা একটা অ্যাপ্লিকেশন টেস্ট করছি বা আমরা একটা মডিউল টেস্ট করছি। তো মডিউলটা ন্যাচারালি আমি আমার উইন্ডোজ সিস্টেমে বা উইন্ডোজ 10 সিস্টেমে ক্রোম ব্রাউজারে টেস্ট করছি। নাও যখন আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম অ্যান্ড ক্রোম ব্রাউজারে টেস্ট করছি, তখন আমার ওই মডিউলটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, কোনো ইস্যু নেই। বাট সেম অ্যাপ্লিকেশনটা বা সেম মডিউলটা আমি যদি ম্যাকের ম্যাকের সাফারি ব্রাউজারে টেস্ট করতে যাই, ম্যাক অপারেটিং সিস্টেমের সাফারি ব্রাউজারে টেস্ট করতে যাচ্ছি, তখন হতে পারে যে আমার ওই মডিউলটা ঠিকঠাকভাবে কাজ করছে না। তো যখনই আমরা কোনো বাগ ক্রিয়েট করব, আমাদেরকে কিন্তু এনভায়রনমেন্টটা কিন্তু অবশ্যই বাগ রিপোর্টের মধ্যে মেনশন করে দিতে হবে যে আমরা কোন এনভায়রনমেন্টে ইস্যুটা পেয়েছি। সেই জন্য গাইডলাইন্স নাম্বার 3 বলছে যে সামটাইমস বাগ ক্যান বি এনভায়রনমেন্ট স্পেসিফিক, মেক শিওর দ্যাট ইটস মেনশনড ওয়েল। ক্লিয়ার? নাও নাম্বার 4 গাইডলাইন্স বলছে ইভেন ইফ উই উইশ টু অ্যাটাচ এ স্ক্রিনশট, মেক শিওর দ্যাট ইটস এক্সপ্লেনেটরি। মানে আমরা একটা, তো সাপোজ আমার একটা লগ ইন পেজ বা আমার একটা অ্যাপ্লিকেশন, তার একটা লগ ইন বাটন আছে সেই অ্যাপ্লিকেশনে। তো লগ ইন বাটনটা আমার ঠিকঠাকভাবে কাজ করছে না। তো আমি যখন স্ক্রিনশট যখন অ্যাটাচ করব, মেক শিওর আমরা স্ক্রিনশটটার মধ্যে লগ ইন বাটনটাকে যেন প্রপারলি হাইলাইট করে দিই,
তাহলে যে ডেভেলপার ইস্যুটা ফিক্স করতে যাবে সে কিন্তু স্ক্রিনশটটা থেকে বুঝতে পারবে যে তোমার স্ক্রিনশটটা হাইলাইট করা আছে, মানে যেহেতু আমার স্ক্রিনশটের মধ্যে লগ ইন বাটনটা হাইলাইট করা আছে, তাহলে ডেভেলপার বুঝতে পারবে যে লগ ইন বাটনে কিছু একটা প্রবলেম আছে। দেন সে বাকি রিপ্রোডাকশন স্টেপ বা এক্সপেক্টেড রেজাল্ট অ্যাকচুয়াল রেজাল্ট সেগুলো সে চেক করবে। তো যখনই আমরা কোনো স্ক্রিনশট অ্যাড করব, তো সেই স্ক্রিনশটটা একদম প্রপারলি হাইলাইট করে দিতে হবে স্ক্রিনশটটায় যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। বা কোনো একটা পেজে স্পেলিং মিস্টেক আছে, আমরা একটা অ্যাপ্লিকেশনের হোম পেজে স্পেলিং মিস্টেক আছে, আমি যদি স্পেলিং মিস্টেকটা প্রপারলি যদি হাইলাইট করে না দিই, তাহলে ওই পেজে অনেক স্পেলিং আছে। অ্যাজ এ ডেভেলপার আমি কি করে বুঝবো যে কোন স্পেলিংটা ভুল হয়েছে? অবশ্যই বুঝতে পারবো, আমি বাগ রিপোর্টটা দেখে বুঝতে পারবো। বাট স্ক্রিনশটের মধ্যে যদি হাইলাইট করে দেওয়া হয়, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হয়। সেই জন্য ইভেন ইফ উই উইশ টু অ্যাটাচ এ স্ক্রিনশট, মেক শিওর দ্যাট ইটস এক্সপ্লেনেটরি। নাম্বার 5 গাইডলাইন্স। নাম্বার 5 গাইডলাইন্স কি বলছে? মেক শিওর, মেক দ্য রিপোর্ট সার্চ ফ্রেন্ডলি বাই অ্যাডিং আইডি অ্যান্ড টাইটেল। আমরা যখন কোনো রিপোর্টের মধ্যে আমি যখন সার্চ করব, তো সেটা যেন রিপোর্টটা যেন সার্চ ফ্রেন্ডলি হয়। আমি আইডি বা টাইটেল দিয়ে সার্চ সার্চ ফ্রেন্ডলি তৈরি করতে পারি। তো অবশ্যই আমরা এটা তৈরি করব, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। ইন ফিউচার যখন আমার 500টা বাগ ক্রিয়েট হয়েছে, সেই বাগের মধ্যে 249 নম্বর বাগটা প্রবলেম হচ্ছে, তো আমি ডাইরেক্ট আমি আইডি দিলাম বা টাইটেল দিলাম, সার্চ করে নিলাম, আমি ইজিলি পেয়ে গেলাম। তো অবশ্যই সার্চ ফ্রেন্ডলি হতে হবে রিপোর্টটাকে, আমরা এটাও কিন্তু মেক শিওর করবো। নাও নাম্বার 6 গাইডলাইন্স কি বলছে? হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অডিয়েন্স অফ দ্য রিপোর্ট। নাও মানে আমি একটা বাগ তৈরি করে দিলাম, নাও বাগটা যদি তৈরি করার পর যদি কেউ সেই বাগটা দেখে বুঝতেই না পারে যে আমি কি বলতে চেয়েছি, তাহলে সেই বাগটার আলটিমেট কোনো মানে নেই, রাইট? সেই জন্য যখন আমরা বাগটা ক্রিয়েট করব, তো যেন সেই যে রিপোর্টটা যে ক্রিয়েট করছি বাগ রিপোর্টটা, সেই রিপোর্টটা যেন ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, যাতে যে কেউ পড়ে যেন বুঝতে পারে যে এক্স্যাক্টলি কি আছে জিনিসটা, কি বলতে চেয়েছে। সেই জন্য হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অডিয়েন্স অফ দ্য রিপোর্ট। নাও নাম্বার 7 গাইডলাইন্স। দ্য রিপোর্টেড ইস্যু উইল বি অ্যানালাইজড ফর priority and severity. Now thus explaining the user end impact of the issues helps. মানে ধরো আমি একটা বাগ ক্রিয়েট করেছি, তো সেই বাগটা কি বাগ? না, আমার একটা লগ ইন পেজ আছে, লগ ইন পেজের লগ ইন বাটনটা কাজ করছে না। তার মানে কি? এটা একটা সিভিয়ারিটি, মানে এটা কাস্টমারের বিজনেসের উপর ইম্প্যাক্ট করবে। ওকে, তো সেই জন্য যখন এই টাইপের কোনো বাগ হবে, তখন অবশ্যই আমরা যখন কোনো নট অনলি এই টাইপের বাগ, যখনই আমরা কোনো বাগ তৈরি করব, সেই বাগটার জন্য আমরা প্রায়োরিটি সিভিয়ারিটি মেনশন করতে পারি। তাহলে কি হবে? ডেভেলপাররা চেক করবে, আচ্ছা এই বাগটার প্রায়োরিটি আছে হাই, বা এই বাগটার সিভিয়ারিটি আছে হাই। তো 100টা টোটাল বাগ তৈরি করেছি, আমার বাগ রিপোর্টের মধ্যে 100টা বাগ আছে। না, সেই বাগটার মধ্যে যদি আমরা প্রতিটা বাগের প্রায়োরিটি সিভিয়ারিটি মেনশন করে দিই, তাহলে ডেভেলপাররা কিন্তু যেগুলো হাই সিভিয়ারিটি বা যেগুলো ক্রিটিক্যাল বা যেগুলো হাই প্রায়োরিটি, সেই বাগগুলো কিন্তু আগে ফিক্স করবে, দেন অন্য বাগ ফিক্স করবে। তাহলে কি হয়? আমরা অন টাইমের মধ্যে সমস্ত জিনিসটা করতে পারি এবং কাস্টমারের বিজনেসের উপর কোনো ইম্প্যাক্ট হবে না। সেই জন্য দ্য রিপোর্টেড ইস্যুস উইল বি অ্যানালাইজড ফর প্রায়োরিটি অ্যান্ড সিভিয়ারিটি, সো দ্যাটস এক্সপ্লেনিং দ্য ইউজার এন্ড ইম্প্যাক্ট অফ ইস্যুস হেল্পস, রাইট? নাও নাম্বার 8 guidelines. Raise issues separately rather than stuffing them in few single report. Few few অথবা সিঙ্গেল রিপোর্টস, যখন আমরা কোনো ইস্যু যখন রেজ করছি, তো মেক শিওর করব আমরা যেন প্রত্যেকটা ইস্যু সেপারেটলি তৈরি করতে পারি। ওকে, সো রেজ ইস্যু সেপারেটলি রাদার দ্যান স্টাফিং দেম ইন ফিউ সিঙ্গেল রিপোর্টস। নাও নাম্বার 9 গাইডলাইন্স। নাম্বার 9 গাইডলাইন্স কি বলছে? সামটাইমস ফিচার মাইট বি ডিসগুইসড অ্যাজ এ বাগ, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট ওয়েল। অনেক সময় কি হয়, যা আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরে নিচ্ছি আমার একটা লগ ইন পেজ আছে, তো সেই লগ ইন পেজটার মধ্যে ক্লায়েন্টের 4টে রিকোয়ারমেন্ট ছিল। 1 নম্বর ইউজার নেম ফিল্ড থাকবে, পাসওয়ার্ড ফিল্ড থাকবে, লগ ইন বাটন থাকবে এবং একটা ফরগেট পাসওয়ার্ড লিঙ্ক থাকবে। টোটাল চারটে টোটাল 4টে জিনিস থাকবে আমার ওই লগ ইন পেজ ফাংশনালিটির মধ্যে। নাও
অ্যাজ এ টেস্টার আমি যখন টেস্ট করতে গেছি আমি কিন্তু ইউজার বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা প্রপারলি পড়িনি, বা আমার কাছে রিকোয়ারমেন্ট নেই। আমি তখন কি করলাম, আমি নর্মালি একটা বাগ তৈরি করলাম যে ফরগেট পাসওয়ার্ড লিঙ্কটা লগ ইন পেজে থাকা উচিত নয়, লাইক দ্যাট, এরকম একটা লিঙ্ক তৈরি করে দিলাম, এরকম একটা বাগ তৈরি করে দিলাম। বাট আমরা যদি রিয়েলি ভাবি, রিয়েল লাইফে কি এটা বাগ? না, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টেই বলে দেওয়া আছে যে আমার লগ ইন পেজের মধ্যে চারটে জিনিস থাকবে: ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন বাটন অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড লিঙ্ক। তো ফরগেট পাসওয়ার্ড লিঙ্কটা কি করে ইস্যু হতে পারে? বাট প্রবলেমটা কি, আমরা রিকোয়ারমেন্টটা ভালো করে পড়িনি। সেই জন্য অনেক সময় কি হয়, আমরা ভাবছি বাগ, বাট সেটা বাগ নয়, ফিচার। বা এটার ভাইস ভার্সা হতে পারে, আমরা ভাবছি যে ফরগেট পাসওয়ার্ড লিঙ্কটা একটা ফিচার্স, বাট রিয়েলিটিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে ফরগেট পাসওয়ার্ড কোনো লিঙ্কই নেই। তো সেই জন্য আমরা যখনই কোনো ইস্যু তৈরি করব বা কোনো সফটওয়্যার টেস্ট করব, তখন অবশ্যই আমাদের প্রথমে সফটওয়্যারের রিকোয়ারমেন্টটা বা সফটওয়্যারটা ভালো করে বুঝতে হবে, রাইট? নাও নাম্বার 10 গাইডলাইন্স কি বলছে? ডু নট ইনক্লুড স্টেপ দ্যাট উড নট ইম্প্যাক্ট দ্য বাগ। তো আমরা যখন বাগ তৈরি করছি তার মধ্যে আমরা যখন রিপ্রডিউস স্টেপ অ্যাড করছি, যেই স্টেপগুলো আমার বাগটার জন্য, আমরা শুধু সেই স্টেপগুলোই অ্যাড করব, আমরা এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো মানে মানে স্টেপ অ্যাড করব না। তাহলে কি হয়, আমাদের এক তো আমাদের মানে লাইনটা মানে রিপ্রোডাকশন স্টেপটাও ছোট হয়, প্লাস প্রপারলি হয়। এক্সট্রা লাইন অ্যাড করা মানে প্রবলেম। সেই জন্য যখন আমরা কোনো বাগ তৈরি করছি, আমরা তার মধ্যে কোনো এক্সট্রা স্টেপ অ্যাড করব না, যেটা শুধুমাত্র বাগটার উপর ইম্প্যাক্ট করবে, আমরা শুধু সেই স্টেপটাই অ্যাড করব। ওকে, নাও গাইডলাইন্স নাম্বার 11। গাইডলাইন্স 11 কি বলছে? ডুপ্লিকেটস রিপোর্ট আর নট দ্যাট হার্মফুল অ্যাজ দে ক্যান অ্যাড মোর ইনফরমেশন সামটাইমস। মানে ধরে নাও আমি একটা, আমি এবং আর একজন, দুজনে আমরা একটা প্রজেক্টে টেস্ট করছি। তো আমরা দুজন কিউএ। নাও অ্যাজ এ কিউএ আমি একটা বাগ তৈরি করেছি। তো সেই বাগটার জন্য আমার কিছু রিপ্রডিউস স্টেপ আছে, আমি কিভাবে বাগটা পেয়েছি। না, অন্য যে কিউএটা কাজ করছে আমার প্রজেক্টে, সেও সেম বাগটা তৈরি করেছে, বাট তার রিপ্রোডাকশন স্টেপটা বা রিপ্রডিউস স্টেপটা কিন্তু আলাদা। তার মানে কি হলো, ইস্যুটা একটা, তার রিপ্রোডাকশন স্টেপ আলাদা, আমার রিপ্রোডাকশন স্টেপ আলাদা। তো এটা কখনোই হার্মফুল নয়, কারণ একটা ওয়েতে আমি টেস্ট করে ইস্যু পেয়েছি, একটা সিনারিওতে অন্য কিউএ টেস্ট করে ইস্যু পেয়েছে। আলটিমেট দেখতে গেলে কিন্তু দুটো ইস্যু, বাট একটা ইস্যুকে পয়েন্ট আউট করছে। সেই জন্য কি বলছে যে ডুপ্লিকেট রিপোর্টস আর নট দ্যাট হার্মফুল অ্যাজ দে ক্যান অ্যাড মোর ইনফরমেশন সামটাইমস। সো একটা ইস্যুর জন্য আমার একটা রিপ্রোডিউস স্টেপ আছে, সেম ইস্যুর জন্য আরেকজনের একটা রিপ্রোডাকশন স্টেপ আছে। তো ডেভেলপার যখন সেই ইস্যুটা ফিক্স করবে, সে যদি দুটো রিপ্রোডাকশন স্টেপ চেক করে, রিপ্রডিউস স্টেপ মানে দুজনে, আমাদের দুজনের রিপ্রডিউস স্টেপটা চেক করে, তাহলে কিন্তু আলটিমেট দুটো সিনারিওতে বাগটা ফিক্স হয়ে যাবে, রাইট? নাও guidelines number 12. Before writing a report, make sure that the investigation is extensive. আমরা যখন কোনো রিপোর্ট তৈরি করছি, রিপোর্ট তৈরি করার আগে আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সেই সফটওয়্যারটার উপর বা রিকোয়ারমেন্টের উপর একটা ইন ডিটেলসে ইনভেস্টিগেট করেছি, দেন আমরা তার উপর রিপোর্ট তৈরি করছি। যতক্ষণ না প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকবে সফটওয়্যারটার উপর আমাদের, ততক্ষণ কিন্তু আমরা বাগ তৈরি করি বা রিপোর্ট তৈরি করি, সেটা কিন্তু কিছুটা ভুল হতেই পারে। সেই জন্য আমরা একটা এক্সটেন্সিভলি আমরা সফটওয়্যারটার উপর ইনভেস্টিগেট করব, দেন আমরা রিপোর্ট তৈরি করব। সেই জন্য 12 নম্বর গাইডলাইন্স কি বলছে? বিফোর রাইটিং এ রিপোর্ট, মেক শিওর দ্যাট দ্য ইনভেস্টিগেশন ইজ এক্সটেন্সিভ। তো এই 12টা স্টেপ, আমাদের 12টা গাইডলাইন্স আমাদের বা অ্যাজ এ টেস্টার আমাদের প্রত্যেকটি মাথায় রাখতে হবে। যদি আমরা এই 12টা গাইডলাইন্স ফলো করি, তাহলে কিন্তু আমাদের বাগ রিপোর্টিংটা আরো বেটার হবে। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।